সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, যারা দীর্ঘদিন ধরে শরীরে বিভিন্ন অংশের ব্যথায় ভুগছেন, কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল কেস বা ব্যথা থেকে দীর্ঘদিন ভুগতে ভুগতে পঙ্গুত্ব পরিণত হয়ে যাচ্ছে বা ব্যথা নিয়ে কি করবেন ঠিক বুঝতে পারছেন না, দীর্ঘদিন ব্যথা ট্রিটমেন্ট করার পরও কোনো ফলাফল পাচ্ছেন না, তাদের জন্য অনুষ্ঠানে আলোচনার বিষয় নির্ধারণ করেছি অপারেশনবিহীন হাঁটু ও কোমর ব্যথা চিকিৎসার এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে এই সেক্টরটিতে কাজ করছেন, অর্থাৎ ব্যথা নিয়ে কাজ করছেন। তিনি হচ্ছেন ডাক্তার এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট হিসেবে বর্তমানে আছেন এসপি হসপিটালে। দর্শক, নিয়ে যাচ্ছি অতিথির কাছে, কিন্তু বলে যায় আপনাদের যদি শরীরের ব্যথা অর্থাৎ বিভিন্ন অংশের ব্যথা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু শেয়ার করার থাকে বা কোনো পরামর্শ নেওয়ার থাকে, সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে। স্যার, স্বাগত আমাদের আজকে পর্বে। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যথার শুরুতে বলে দিয়েছি যে শরীরের সবগুলো ব্যথা নিয়ে আজকে কথা বলবো। শুরুতে আসতে চাই স্যার, আসলে কোমর ব্যথা যে মানুষ অনেকদিন ধরে ভোগে, ম্যাক্সিমাম মানুষই আসলে বাংলাদেশে দেখা যাচ্ছে এরকম প্রবলেম, কারণগুলো আসলে কি থাকে? ধন্যবাদ। আসলে যেটা আমাদের দেশে এখন কোমর ব্যথা রোগী প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, যেটার কারণ হচ্ছে একটা হচ্ছে ওবেসিটি, যে ওজনের যে আসলে অনিয়ন্ত্রিত ওজন বেড়ে যাচ্ছে, ফলে বডির যে ফিটনেসটা কমে যাচ্ছে, যার ফলে মেকানিক্যাল পেনে আক্রান্ত হচ্ছে। যেটা আমরা বলছি মেকানিক্যাল পেন, যেখানে আমরা ডিসপ্রোলাপস বলছি, যে আমাদের কোমরে যে ছোট ছোট ভার্টিব্রা থাকে, দুইটা হাড়ের মাঝখানে যে জেল থাকে বা যেটাকে আমরা বলি ডিস্ক, এটা যখন প্রোলাপসের লাম্বার মানে স্পাইনাল কর্ডের মধ্যে চলে যাচ্ছে, সেখানে গিয়ে নার্ভের উপর প্রেশার দেয়, সেখান থেকে ব্যথাটা হয়। তো এটা আসলে কয়েকটা কারণ হয়, তার মধ্যে একটা ইনজুরি হতে পারে, অথবা ওবেসিটির কারণে, ওজন বেশির কারণে, বডি আনফিটের কারণে তার এই ব্যথাগুলো হতে পারে, এটা মেকানিক্যাল। এবং পাশাপাশি প্যাথোলজিক্যাল ব্যাক পেন হতে পারে, যেমন টিবি, টিউমার বা ক্যান্সার থেকেও কোমর ব্যথা হতে পারে, অথবা ফ্র্যাকচার থেকেও ব্যথা হতে পারে, যেমন স্পন্ডোলেস্থেসিস থেকে কোমর ব্যথা হতে পারে। আচ্ছা, এবার একটু আসতে চাই হাঁটু ব্যথা। দীর্ঘদিন কোমর ব্যথা থেকে কি হাঁটু ব্যথা আসতে পারে, বা হাঁটু ব্যথার আর অন্যান্য কি কারণ আছে? হাঁটু ব্যথা অ্যাকচুয়ালি আমরা জানি যে হাঁটু ব্যথা মানে বাতের ব্যথা, এটা গ্রামে সবাই বলে যে হাঁটু ব্যথা মানে বাতের সমস্যা, যে হাঁটুতেই সমস্যা। এবং হাঁটু ব্যথার রোগীরা হাঁটুতে চিকিৎসা করতে থাকে বছরের পর বছর, কিন্তু ভালো হচ্ছে না, আস্তে আস্তে ডিসেবল হয়ে যাচ্ছে। তার কারণে আমরা দেখেছি রিসার্চ থেকে বলছে যে হাঁটু ব্যথার মোস্ট অফ দ্য পেশেন্টদের কারণ থাকে হচ্ছে কোমর ব্যথা। ব্যাক পেন যদি লং টাইম থাকে, সেই লং টাইম ব্যাক পেন হচ্ছে বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ। যে লং টাইম যে কোমর ব্যথায় সাফার করছে, এই ব্যথার কারণে আস্তে আস্তে তার পায়ের শক্তি কমে যাচ্ছে, বডির ওজন বেড়ে যাচ্ছে, তখন বডির ওজনটা আঘাত করে হাঁটুর মধ্যে। হাঁটুর মধ্যে যে কার্টিলেজটা থাকে, কার্টিলেজটা ভেঙে বসে যায়, তখন বলে আপনার হাঁটু ক্ষয় হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কার্টিলেজটা ভেঙে যাচ্ছে, যে কারণে তার ব্যথাটা হচ্ছে। এবং যতই সে হাঁটুর চিকিৎসা করতে থাকে, সে কখনোই ভালো হচ্ছে না, আস্তে আস্তে খারাপ হচ্ছে, কারণ তার কোমরের রোগটা বেড়েই যাচ্ছে। কোমরের ডিসপ্রোলাপ যত বাড়তে থাকবে, আস্তে 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 হাঁটু ব্যথা হতে একসময় ডিসেবল হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা দেখছি যে যত হাঁটু ব্যথা রোগী আমাদের কাছে আসে, সব ম্যাক্সিমাম পেশেন্টদেরই কোমরে কিছু না কিছু প্রবলেম থাকে, সো কোমর থেকে ট্রিটমেন্টটা শুরু করতে হয়। আচ্ছা আচ্ছা, এবার একটু আসতে চাই যে যাদের প্রচন্ড মানে ঘাড়ে ব্যথা থাকে আর কি, সোলজারে অনেক পেইন থাকে, এমন ইভেন হাত পর্যন্ত নাড়াতে পারেন না, এরকম অনেকে নিজের চুল নিজে ব্রাশ করতে পারেন না। নেক পেইনটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল এবং প্যাথোলজিক্যাল দুইটা কারণে। কারণ আমাদের সার্ভাইকালে যে ভার্টিব্রা, লাম্বার যেমন ভার্টিব্রা আছে, সার্ভাইকাল আমাদের 7টা ভার্টিব্রা আছে। তো C2 থেকে 7 পর্যন্ত আমাদের ডিস্ক থাকে, দুইটা ভার্টিব্রার মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, এই ডিস্কগুলো প্রলাপস হয়। কারণ আমরা দেখবেন সবসময় সামনে ঝুঁকে কাজ করি, ঘাড় বাঁকা করে কাজ করি, সো আমাদের এই ঘাড়ের জয়েন্টগুলো, বিশেষ করে সার্ভাইকাল 4, 5, 5, 6 এবং 3, 4, এই জয়েন্টগুলো প্রচুর পরিমাণে নাড়াচাড়া খায়, সারাদিনে হাজার হাজার বার নাড়া খায় এই ঘাড়গুলো, এই জয়েন্টগুলো, যার ফলে কি হচ্ছে এই জয়েন্টগুলো ছিঁড়ে যাচ্ছে, জয়েন্টগুলো ফেটে যাচ্ছে। তো দেখা যায় অনেকে আছে ঘর বাঁকা করে লং টাইম কম্পিউটারে কাজ করছে, অনেকে ঘর বাঁকা করে লেখালেখি করছে, বিশেষ টিচাররা দেখবেন খাতা দেখার সময়, পরীক্ষার খাতাগুলো দেখার সময় ঘর বাঁকা করে লং টাইম দেখতে দেখতে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। তো যারা কম্পিউটার লং টাইম কাজ করে, যারা থিসিস করছে, রিসার্চ করছে, এদের কিন্তু ঘাড় ব্যথা প্রচুর পরিমাণে রোগী পেয়ে থাকে। রাইট, অথবা যেমন অনেকে বাচ্চাদের এখন ঘাড় ব্যথা, যারা মোবাইলে অনেকক্ষণ গেম খেলছে, মোবাইলে চ্যাটিং করছে, মোবাইলে ফেসবুক ইউজ করছে, লং টাইম ঘাড় বাঁকা করে কাজ করতে তাদের ঘাড়ে ব্যথা হচ্ছে এবং ঘাড় থেকে ব্যথা হাতে শিফট করছে, হাত ঝিঝি ধরে যাচ্ছে, হাত অবশ হয়ে যাচ্ছে, এমন অনেক কাছে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে। আচ্ছা, মানে দীর্ঘক্ষণ ঘাড়কে নিচু করে কাজ করাটাও আপনি বলছেন যে এটা খুব একটা ভালো কাজ না। এবার একটু আসতে চাই যে যাদের আসলে সারা শরীরে প্রচন্ড পেইন থাকে, সাথে জ্বরও থাকে, এরকম ব্যথা সবসময় প্রায় কিছুদিন পর পরই দেখা যায় এবং জ্বরটাও সাথে অ্যাড থাকে, এই ধরনের পেইন কি আপনি কিভাবে? হ্যাঁ, এটা আসলে যে অনেক সময় জয়েন্টে পেইন থেকে ব্যথা হচ্ছে, যেটা আর্থাইটিস থেকে হতে পারে, অথবা সার্ভাইকাল ডিসপ্রোলাপস বা লাম্বারের ডিসপ্রোলাপস থেকে কিন্তু ব্যথাটা সারা শরীরে ছড়ায় যাচ্ছে। এবং ব্যথার কারণেই কিন্তু জ্বর আসে। জ্বরটা কিন্তু পেইন যখন বেড়ে যায়, তখন শরীরে এমনি টেম্পারেচার বাড়ে,
তো যেটা ব্যথার মানে জ্বরের মূল কারণ। তো ব্যথার কারণে জ্বর হতে পারে, আবার ইনফেকশন বা আর্থাইটিস, সিভিয়ার আর্থাইটিস, তাহলে সেক্ষেত্রেও জ্বর হতে পারে। এটা আসলে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে যে কি কারণে তার ব্যথাটা হচ্ছে। অনেক সময় আর্থাইটিসের কারণে ব্যথা হচ্ছে সারা শরীরে, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা, আবার সার্ভাইকাল ডিস্ক প্রলাপস বা লাম্বার ডিস্ক প্রলাপসের কারণেও তার সারা শরীরে ব্যথা ছড়ায় যেতে পারে। সার্ভাইকাল ডিস্ক প্রলাপস এইটা কিন্তু খুব কমন আমাদের দেশে, বা এখন অনেক পেশেন্টেরই দেখা যাচ্ছে যে সার্ভাইকাল ডিস্ক প্রলাপস ট্রিটমেন্ট নিয়েছে কিন্তু ভালো হচ্ছে না। আসলে সার্ভাইকাল ডিস্ক প্রলাপসের ট্রিটমেন্ট কি আছে যদি অ্যাকচুয়ালি সার্ভাইকাল ডিস্ক প্রলাপসটা কতটুকু হচ্ছে, সার্ভাইকালের যে ডিস্কগুলো আছে কতটুকু বের হয়েছে বা কতগুলো ডিস্ক প্রলাপস, সেটার উপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্টটা নির্ভর করছে। তো এর আগে আমরা বলি আগে ডায়াগনোসিসটা কনফার্ম করতে, যে ঘাড়ে ব্যথা আছে, অনেক আছে এক্সরে করছে কিন্তু এক্সরে করে বলছে যে আপনার হাড় ক্ষয় হয়ে গিয়েছে, কেউ বলছে বেড়ে গিয়েছে। আসলে এটা কিন্তু এক্স্যাক্টলি কজ না, মেইন হচ্ছে তার একটা এমআরআই লাগবে, কারণ একটা এমআরআই খুবই ভাইটাল। একটা এমআরআই করলে আমরা দেখতে পাবো যে কতগুলো ডিস্ক প্রলাপস আছে, অথবা তার সার্ভাইকাল স্পাইনাল কর্ডের মধ্যে কোনো টিউমার আছে কিনা, টিবি আছে কিনা, ইনফেকশন আছে কিনা, সব কিন্তু এমআরআইতে চলে আসবে। সো এই জন্য ঘাড় ব্যথা রোগীদের জন্য কিন্তু এমআরআইটা খুব গুরুত্বপূর্ণ। একটা এমআরআই করলে আমরা অনেক রোগী এরকম পেয়েছি যে তার ঘাড়ে একটু চিনচিন করে ব্যথা হয়, তো সে জিনিসটাকে পাত্তা দিচ্ছে না, হয়তো আমার কাছে আসলো, আমি একদিন এমআরআই করে দিলাম তার স্পাইনাল কর্ডের মধ্যে টিউমার আছে, এরকম অনেক রোগী পেয়ে গেছি আমরা। তো এই যে টিউমারটা সে ছোট থাকতে জানা তার জন্য কিন্তু ভালো, যদি সে না জানে আস্তে আস্তে বড় হয় একসময় সে প্যারালাইসিস হয়ে যেতে পারে। সো এই কারণে আমরা বলি যে ব্যথা হলে অবশ্যই সেটাকে ইগনোর না করে একটা এমআরআই করে দেখা উচিত। তো যদি আমরা দেখি ডিস্ক প্রলাপস মেজর পরিমাণে মানে সিভিয়ার, যেটা বলা হয় ব্রড বেজে ইনজুরি আছে, সেই ক্ষেত্রে তাকে মুভমেন্ট বন্ধ করতে হবে, রেস্ট নিতে হবে, রেস্ট নিয়ে থেরাপি নিয়ে এটাকে 100% ভালো করার সময় পার্মানেন্ট সলিউশন। যেটা একটা পা ভেঙে গেল, আমরা কি করছি, প্লাস্টার করে দিচ্ছি, প্লাস্টার করে দিলে কিন্তু পার্মানেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু টেম্পোরারি না, পার্মানেন্ট সলিউশন করার জন্য প্লাস্টার। ঠিক তাই ঘাড়ে যদি ডিস্ক প্রলাপস থাকে, সিভিয়ার কন্ডিশন থাকে, তাকে 3 থেকে 6 সপ্তাহ রেস্টের থেকে ফিজিওথেরাপি করতে হবে, তাহলে সে পার্মানেন্ট হবে, 100% রিকভারি করবে। আর কারণ কি, যদি সে সারাদিন মুভমেন্ট করতে থাকে, যে কিছু না করলেও ঘাড় কিন্তু মুভমেন্ট হবে, আপনি গোসলে গেলে ঘাড় নাড়া খাবে, খেতে বসলে নাড়া খাবে, রাস্তায় হাঁটলে নাড়া খাবে। সো এই কারণে আমরা বলি একদম বেড রিডেন, বেডে যেটা আমরা অ্যাক্টিভ বেড রেস্ট বলছি, যে বেডে শুয়ে থেকে তাকে সমস্ত কাজ করতে হবে, অ্যাক্টিভিটিস চালাতে হবে, যেখানে আমাদের সার্কুলেশনটা ঠিক হয়, মাসেলের স্ট্রং, মাসেলের যে ফাংশনাল অ্যাক্টিভিটিস, এইগুলো আমরা ফিজিওথেরাপির মাধ্যমে রিকভারি করি। একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম, দর্শক কি আছেন আমাদের সাথে, নাম বলি কি সমস্যা? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কথা বলছিলাম অসিত চক্রবর্তী, অনিক হরিরামপুর, মানিকগঞ্জ থেকে। জি, ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে এত সুন্দর একটা অনুষ্ঠান প্রচার করার জন্য। আর ডাক্তার এস চক্রবর্তীকেও আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। উনি আমাকে হয়তো চিনে কিনা তা জানি না, যাই হোক আমার প্রশ্ন হচ্ছে, আমার মার বয়স 54 বছর। হ্যাঁ, মানে পায়ের যে গিরাটা আছে হাঁটু, ওখানে প্রচন্ড ব্যথা করে, রান্না করতে বসলে পরে দেখা যায় যে উঠতে পারে না সহজে, মানে ধরে উঠাতে হয়। তো এখন কি করতে পারি? আপনাদের মাধ্যমে যদি কোনো কিছু একটা সলা পরামর্শ পাই। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে আপনাদের জন্যই আমাদের এই আয়োজন, আপনাদের যদি এতটুকু উপকার করতে পারি সেটাই আমাদের সার্থকতা। আপনি আমাদের সাথেই থাকবেন। খুব সুন্দর একটা প্রশ্ন, যে ওনার মায়ের হাঁটু ব্যথা এবং ব্যথা প্রচন্ড পরিমাণে, নিচে বসলে উঠতে পারে না। আমি কিন্তু একটু আগে বলে গিয়েছি যে বডি আনফিট, নিচে বসে যে উঠতে পারে না তার কিন্তু ফিটনেস নাই, যে নিজের বডিটা তুলতে পারছে না, তার মানে তার পায়ের শক্তি কমে গেছে। এমন হতে পারে যে হয়তো ওনার বয়স, ওনার ওজন হয়তো 60 কেজি বা 50 কেজি, বাট তারপর সে উঠতে পারছেন, তার মানে সেও কিন্তু ওভারওয়েট, তার মানে তার পায়ের যে শক্তি আছে সেটা তার বডিকে লোড নিতে পারছে না, বডি এই লোডটা নেওয়ার মতো ক্ষমতা পায় না, যে কারণে তার হাঁটুর মধ্যে যে কার্টিলেজ সেটা ইনজুরি হচ্ছে। এবং এটার কারণ হতে পারে দুইটা, একটা হতে পারে আর্থাইটিসের কারণে তার কার্টিলেজ ইনজুরি হচ্ছে, পাশাপাশি তার ব্যাক পেনের কারণে যে ডিস্ক প্রলাপসের কারণে পায়ের শক্তি কমে যাচ্ছে। তো এই দুইটাকে ট্রিটমেন্ট করতে হবে। এর আগে আমাদের একটা কোমরে একটা এমআরআই করে নিতে হয়, কোমরের এমআরআইটা করলে এক্স্যাক্টলি তার সমস্যাটা ধরা পড়বে। পাশাপাশি কিছু আর্থাইটিসের কিছু পরীক্ষা আছে, যেমন বাতের সমস্যা আছে কিনা, এগুলো দেখে নেওয়া উচিত। পরবর্তীতে এটা ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে ভালো করা সম্ভব, কারণ থেরাপির মাধ্যমে তার মাসেল বিল্ড আপ করতে হবে। মাসেল যদি স্ট্রং হয়ে যায় তখন সে ইজি উঠবস করতে পারবে। আচ্ছা, এখানে খুব আমার মনে হয় ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আপনি বারবার বলছেন যে ফিজিওথেরাপির মাধ্যমে মাসেলের স্ট্রেইনটা বাড়ায়, এটা আসলে কিভাবে সম্ভব হয়? কারণ আমরা অনেক সময় দেখেছি অনেক ক্রিটিক্যাল পেশেন্টদেরকে ফিজিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয়, আসলে এটা কিভাবে কাজ করে? অ্যাকচুয়ালি মাসেল স্ট্রেংথ বাড়াতে যে থেরাপিউটিক এক্সারসাইজ যেগুলো, যে আমরা মেপে এক্সারসাইজগুলো দিচ্ছি, যে কোন কোন মাসেলে কতটুকু এক্সারসাইজ দরকার, কতটুকু মুভমেন্ট দরকার, কত রিপিটেশন দরকার, কতটুকু পাওয়ার দরকার,
কতটুকু আমাদের ওয়েট সেখানে দিতে হবে, এই জিনিসগুলো আমরা জাস্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে করে তাকে আমরা ট্রিটমেন্টটা করছি, যেটা ম্যানুয়াল থেরাপির মাধ্যমে। অনেকে ফিজিওথেরাপি দিচ্ছে, দেখবেন কোমর ব্যথা নিয়ে দিনের পর দিন ভালো হচ্ছে না, তার কারণ যে ফিজিওথেরাপি সেন্টারে যাচ্ছে সেখানে কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট নাই। ফলে কি হচ্ছে, সে কিন্তু ভুল ট্রিটমেন্টের শিকার হচ্ছে। সেখানে দেখবেন শেক দিচ্ছে, তারা ফিজিওথেরাপি মানে জানেই একটু লাল লাইট দিয়ে হিট দেওয়া বা আল্ট্রাসাউন্ড দেওয়া বা একটু টানা দেওয়া, এটাই ফিজিওথেরাপি। বাট দিস ইজ নট ফিজিওথেরাপি, এটা হলো ইলেকট্রোথেরাপি। ফিজিওথেরাপি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি। এটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে ডায়াগনোসিস করতে হবে। ফিজিওথেরাপি দেওয়ার আগে অবশ্যই আপনাকে ডায়াগনোসিস করতে হবে। কনফার্ম ডায়াগনোসিস ছাড়া ফিজিওথেরাপি দিলে মারাত্মক হুমকি সেটা, যেটা অনেক খারাপ হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। এই জন্য আমরা বলছি ফিজিওথেরাপি দেওয়ার আগে ডায়াগনোসিসটা একজন ফিজিওথেরাপিস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন কোমরে যদি ডিস্ক প্রলাপস থাকে, সেটা যদি আমি কনফার্ম হইতে পারি যে ডিস্ক প্রলাপস, তাহলে 100% ভালো হবে। কিন্তু হচ্ছে কোমরে ব্যথা নিয়ে একটা রোগী আসছে, থেরাপি শুরু করে দিল, সেখানে হিট দেওয়া শুরু করে, আল্ট্রাসাউন্ড দিচ্ছে, দেখা যায় সেখানে কোমরে ডিস্ক প্রলাপস না থেকে সেখানে টিউমার আছে। তাহলে কি হবে, টিউমারটা কিন্তু আস্তে আস্তে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে, আরো খারাপ হয়ে যাবে। অথবা সেখানে টিবি ইনফেকশন আছে, তো তার কিন্তু আরো খারাপ হয়ে যাবে। সো এই কারণে আমরা বলছি উইদাউট ডায়াগনোসিস কখনো ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না। আমি অনেক রোগী পেয়েছি হাঁটু ব্যথা নিয়ে বছরের পর বছর ঘুরছে, কিন্তু ভালো হচ্ছে না। যখন আমার কাছে আসলো, আমি দেখলাম এতদিন কেন ঘুরছে, এক্সরে করছে, প্যাথোলজি টেস্ট করছে, এত কিছু করছে, কিন্তু ভালো হচ্ছে না। তার মানে আমি বললাম সামথিং রং। একটা এমআরআই করে দেখা যাচ্ছে, এমআরআই করে দেখলাম হাড়ের মধ্যে টিউমার, যার কারণে সে ইমপ্রুভমেন্ট হচ্ছে না। পরবর্তীতে আমরা সার্জিক্যালের জন্য সেটা রেফার করে দিচ্ছি। তো এই কারণে ডায়াগনোসিস না করে ফিজিওথেরাপি দেওয়াটাও খুব ডেঞ্জারাস। যে রোগী থেরাপি নিচ্ছে উইদাউট ডায়াগনোসিস, তার জন্য যতটা হুমকি যিনি দিচ্ছেন তার জন্য ততটা হুমকি, কারণ রোগী খারাপ হলে তার বদনাম হবে। আমার মনে হয় যে এখানে আমার দর্শকদের জন্য একটা মেসেজ আছে যে যারা ফিজিওথেরাপি নিচ্ছেন তারা যদি শুধুমাত্র শেক বা লাল লাইটের একটা কোনো কিছু দিচ্ছেন, তার মানে তারা ভুল নিচ্ছেন। ফিজিওথেরাপি মানে ফিজিক্যাল মুভমেন্ট করাতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ অবশ্যই সেখানে লাগবে। যে আসলে কি এক্সারসাইজ, কারণ এক্সারসাইজ ছাড়া, ম্যানুয়াল থেরাপি ছাড়া ফিজিওথেরাপি স্বয়ংসম্পূর্ণ না। যেমন ফিজিওথেরাপির ম্যানুয়াল থেরাপি বলছে 95%, আর অনলি 5% হচ্ছে ইলেকট্রোথেরাপি। ইলেকট্রোথেরাপি জাস্ট সাময়িক একটু পেইন রিডিউস করার জন্য হেল্প করতে পারে, কিন্তু ম্যানুয়াল থেরাপিটা হচ্ছে 95% সেটাকে খুব মেপে ক্যালকুলেশন করে, ম্যাথের মতো ক্যালকুলেশন করে, এবং অবশ্যই জানতে হবে যে ডায়াগনোসিসটা। এখন দেখা যাচ্ছে একটা ফ্র্যাকচারের রোগী আসছে বা একটা বয়স্ক রোগী আসছে, কোমর ব্যথা, তার অস্টিওপোরোসিস আছে, সেখানে ম্যানুয়াল থেরাপি দেওয়ার আগে আমাদের কিন্তু জানতে হবে, না হলে কি হবে সেখানে ফ্র্যাকচার হয়ে যাবে। সো এই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বলছি যে রোগীকে ডায়াগনোসিস প্রপারলি করতে হবে। যিনি ডায়াগনোসিস প্রপার করতে পারবেন, ডায়াগনোসিস জানবেন, এবং রোগীকেও বুঝতে হবে যে আমার রোগটা কি। রোগীকে যতক্ষণ এক্সপ্লেন করা হচ্ছে ততক্ষণ ট্রিটমেন্ট দেওয়া ঠিক না। রোগীকে আগে এক্সপ্লেন করতে হবে যে আপনার কি কি প্রবলেম আছে, আপনাকে এইভাবে সতর্ক হতে হবে। কারণ আমরা যেটা বলছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আগে আমাদের প্রিভেন্টিভ ট্রিটমেন্টে শিখতে হবে। যেটা আমরা একটা এক্সাম্পল দিই, যে একটা রোগ হতে কিন্তু একদিন সময় লাগে না, 10 মিনিট, 2 মিনিট, 5 মিনিট একটা রোগ হয়ে যাচ্ছে। রোগ ভালো করতে হয়তো 1 মাস লাগছে, কিন্তু ভালো থাকতে 50 বছর, 60 বছর, 100 বছর, টিল ডেথ। তার মানে একটা রোগকে ভালো রাখা কিন্তু সবচেয়ে কঠিন কাজ। ভালো করা খুব কঠিন না, রোগ বানানো খুব সহজ। মেইনটেইন করাটা করতে মেইনটেইন। যেমন কোমর ব্যথা রোগী আমার কাছে আসলে ভালো করলাম, হয়তো সাপোজ 3 সপ্তাহে ভালো করলাম, কিন্তু তাকে ভালো থাকতে হবে। দেখা যায় 20 বছর বা 30 বছর বয়সের কোনো রোগী, 100 বছর তার হায়াত আছে, তার 70 বছর তাকে বাঁচতে হবে, কোমর ব্যথা থেকে মুক্ত থাকতে হবে। তাহলে তাকে আগে জানতে হবে কোমর ব্যথা কিভাবে ভালো রাখা যায়, তাহলেই সে সুস্থ হবে এবং সুস্থ থাকবে। তাকে ওই বাকি যে লাইফস্টাইলটা, এই মডিফিকেশন, এটা আপনারা শিখিয়ে দিচ্ছি। না হলে কি হচ্ছে যে কোমর ব্যথা ভালো করে দিচ্ছি, 15 দিন পর আবার কোমর ব্যথা নিয়ে আসছে, কারণ সে তো জানে না যে কিভাবে প্রিভেনশন করতে হবে, বারবার সে ভুল করবে। এই কারণে আমরা বলি যে রোগ ভালো করার আগে ভালো রাখা শিখতে হবে, তারপরে যেমন বলা আছে স্বাধীনতা অর্জন করা, স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। মানুষের লাইফস্টাইলে কি কি ভুল আছে যার কারণে ব্যথা বেশি হয়, একটু যদি বলতেন আমাদের। অ্যাকচুয়ালি যেটা আমাদের দেশে যেটা হচ্ছে যে আমরা সেডেন্টারি লাইফ লিড করি, আমরা কিন্তু এখন বসে বসে বেশি কাজ করছি, ফিজিক্যাল ওয়ার্ক কম করি। ফিজিক্যাল ওয়ার্কের দিকে আমাদেরকে মুভমেন্ট করতে হবে, যে আমাদের শরীরের জন্য কি দিচ্ছি আমরা ব্রেনকে ইউজ করছি, আমরা বসে বসে কাজ করছি, কিন্তু আমরা শরীরের জন্য কিছু ইউজ করছি না। শরীরের জন্য আমাদের এক্সারসাইজ দরকার, যেটা আমরা কাজের মধ্যে যদি করতে পারি। অনেকে দেখা যাচ্ছে যে 2 ঘন্টা 3 ঘন্টা শুধু সাইকেল চালাচ্ছে বা হাঁটছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কিন্তু এটা যদি আমরা কাজের মধ্যে নিতে পারি, দেখা যাচ্ছে আমার হয়তো 2 মাইল দূরে আমার অফিস, আমি 2 মাইল হেঁটে গেলাম, 2 মাইল হেঁটে আসলাম, তাহলে 4 মাইল হাঁটা হয়ে গেল। ওই কাজের কারণে আমি কিন্তু খুব দ্রুত পৌঁছে যাব। কিন্তু যদি আমি সকালবেলা উঠে আমি 5 মাইল হাঁটার চেষ্টা করি, তাহলে রাস্তা কিন্তু শেষ হবে না, কারণ এই 5 মাইল হাঁটা কখনো শেষ হবে না। আপনি বলতে চাচ্ছেন ডেইলি লাইফেই সবকিছু আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা এমন কিছু ফিজিক্যাল ওয়ার্ক বেছে নেব যে জিনিসগুলো আমরা কাজের মধ্যে আমাদের শরীরের কাজ হয়ে যায়, যেমন হাঁটা, উঠা বসা, যেমন স্টিয়ারিং, সিঁড়ি উঠা নামা। দেখা যায় আমার বাসা হয়তো 5 তলা, আমি 5-6 বার নামবো, তো আমি লিফট ইউজ করবো না, আমি হেঁটে হেঁটে নামবো, হেঁটে হেঁটে উঠবো। তাহলে কি হলো, আমার শরীরটা কিছুটা হলো মুভমেন্ট হলো, মানে একটু ওয়াইজলি চলতে হবে। কিন্তু দেখা যাচ্ছে না আমার 2 তলা বাসা, আমি লিফটে উঠছি নামছি, তার মানে কি অলসের উপরেও অলস হয়ে যাচ্ছে।
যাচ্ছে, এটা আমাদের ক্ষতি করছে। আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলি, কি জানতে চান বলুন। জানতে চাই আমার কোমরে ব্যথা, কোমরে এমআরআই করাইছি, এমআরআই তে ধরা খাইছে কোমরে যে হাড়ের মাঝে যে জেলি জাতীয় পদার্থ থাকে ওই পদার্থটা বের হইয়া রগের সাথে চাপ খাইছে, চাপ খাইয়া বাম পায়ের গোড়ালি পর্যন্ত প্রচন্ড ব্যথা। আমি ওষুধ খাইতেছি, এক নিউরোলজি সার্জন দেখাইছে, ওনারা বলে অপারেশন করতে হবে, আর নিউরো মেডিসিন বিশেষজ্ঞরা ওনারা বলতেছে ওষুধ খাইলে ছেড়ে যাবে। আচ্ছা, কিন্তু আমি এখন ওষুধ খাইতে আছি, কিছুটা ব্যথা কমছে, আর করণীয়টা কি? ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা প্রশ্ন। দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উনি করেছেন, আপনি আমাদের সাথেই থাকবেন, আপনার বিষয়টা নিয়ে কথা বলবো। একটু আসতে চাই ক্রিটিক্যাল পেশেন্ট যারা আছেন, যারা আইসিইউতে আছেন, সিসিইউতে আছেন, পঙ্গু হয়ে গেছেন, এমন পেশেন্টদের কিন্তু ফিজিওথেরাপি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, আমরা যেটা জানি, এবং ওয়ার্ল্ড রিসার্চও বলছে যে রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর দিস পেশেন্ট। সো এই ধরনের পেশেন্টদেরকে আসলে আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করছেন বা সাকসেসটা কিরকম হচ্ছে যদি একটু বলতেন। আইসিইউ সিসিইউতে তো ফিজিওথেরাপি কন্টিনিউ চলবে, কারণ ফিজিওথেরাপির মাধ্যমে তার ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখতে হবে, জয়েন্ট রেঞ্জ মোশনগুলো নর্মাল রাখতে হবে। কারণ যখন আইসিইউ সিসিইউতে একটা পেশেন্ট ভর্তি থাকে তখন তার মুভমেন্ট না থাকার কারণে ব্লাড সার্কুলেশন যত কমে যাচ্ছে তত তার আরও খারাপ হয়ে যাওয়ার চান্স বেড়ে যায়। যে কারণে আমরা বলছি যে আইসিইউ সিসিইউতে ফিজিওথেরাপি মাস্ট। যে কয়দিন আইসিইউ বা সিসিইউ থাকে অবশ্যই ফিজিওথেরাপি দিতে হবে, তার ব্লাড সার্কুলেশনটা যেন ঠিকমতো চলে এবং জয়েন্টগুলো যেন ঠিক থাকে, মাসেলটা ওয়াস্টিং না হয়। এটা অ্যাকচুয়ালি ফিজিওথেরাপির মেইন লক্ষ্য। পরবর্তী যখন আইসিইউতে যখন রিকভারি করে বাইরে চলে আসবে তখন তাকে রিহ্যাব করা হচ্ছে, পুনর্বাসন রিহ্যাবিলিটেশন থেরাপির মাধ্যমে তাকে রিহ্যাবের এই আলোচনাতে আমরা ডিটেইলস আপনার সাথে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। একজন দর্শক কিন্তু আমাদেরকে ফোন করেছিলেন, যিনি বলছেন উনি নিউরো মেডিসিনের কাছে যখন যাচ্ছেন তখন বলছেন মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে, নিউরো সার্জারির কাছে যখন যাচ্ছেন তখন বলছেন যে সার্জারি না করলে ঠিক হবে না। এরকম একটা খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে উনি আছেন। যেটা আমি দেখলাম যে উনি বললেন যে ওনার এমআরআই করেছে, বলছে ডিসপ্রলাপসের নার্ভের উপরে কম্প্রেশন দিয়েছে। এখানে কিন্তু ডিসপ্রলাপস হয়েছে, মানে এখানে একটা ফাটল আছে, ফেটে জয়েন্টটা ফেটে ভিতর থেকে জেলটা বের হয়ে যায়, নার্ভে চাপ দিচ্ছে। তার মানে এখানে ফাটাটাকে রিপেয়ার করাটা হচ্ছে মূল লক্ষ্য। তো উনি যেটা করছে পেন কিলার খেয়ে পেন কমাচ্ছে, আলটিমেটলি ফাটলটা বড় হচ্ছে এবং পেন কিলার খেয়ে যত পেন কমাবে আস্তে আস্তে ফাটাটা বড় হবে, একসময় স্পাইনাল কর্ড ছিঁড়ে যাবে, পাটা প্যারালাইসিস হয়ে যাবে, কখন এসে সাকসেসফুল হবে না। ব্যথা ওষুধ যতক্ষণ খাবে ব্যথাটা কম থাকবে, ওষুধ বন্ধ করলে আরো বেড়ে যাবে। সো আমাদের প্রথমটা করে ফাটাটাকে রিপেয়ার করা। ফাটাটা রিপেয়ার করতে গেলে তাকে রেস্টে থাকতে হবে, রেস্টের বিকল্প কোনো রাস্তা নাই। রেস্টের থেকে ফিজিওথেরাপি করলে এটা 100% ভালো হয়ে যাবে, এখানে পেন কিলারের কোনো প্রয়োজন নাই এবং পরবর্তী অপারেশন লাগবে না। অপারেশন লাগে যদি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম দেখা দেয়, যখন ব্লাডার ইনকন্টিনেন্স দেখা যাচ্ছে, ব্লাডার তার নার্ভ ছিঁড়ে গিয়েছে, ব্লাডার প্যারালাইসিস হয়ে গেছে, অথবা ফুড ড্রপ হয়ে গেছে, অথবা প্যারালাইসিস হয়ে, তখন আমরা সার্জারির জন্য সাজেস্ট করি। কিন্তু যেটা ইনিশিয়াল স্টেজে আমরা বলছি রেস্ট, যেটা কনজারভেটিভ ট্রিটমেন্ট, রেস্ট এবং ফিজিওথেরাপি, এবং ইনশাআল্লাহ এটা 100% রিকভারি হয়ে যাবে। তারপরে দর্শক যিনি ফোন করেছিলেন আমাদেরকে, রেস্ট এবং ফিজিওথেরাপি এবং নিউরো মেডিসিনের যে ডক্টররা যে মেডিসিন দিচ্ছেন, পেইন কিলার ছাড়া অন্যান্য যে মেডিসিনগুলো দিচ্ছেন, এই তিনটার কম্বিনেশনে আপনার এই ট্রিটমেন্টটা আপাতত ভালো হতে পারে। যদিও ইন ফিউচার না হয় তখন আমরা সার্জারির জন্য চিন্তা করা যেতে পারে। স্যার, যে আলোচনাতে আমরা ছিলাম রিহ্যাবিলিটেশনের মাধ্যমে মানে এর পার্টগুলো কি কি এবং কিভাবে একজন পেশেন্ট অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেশনের মাধ্যমে, যেমন একজন কোমর ব্যথা রোগীকেও রিহ্যাব করতে হবে, কারণ এই যে ব্যথার কারণ সে কাজ করতে পারছে না, সো তাকে আমরা ট্রিটমেন্ট করে বডি ফিটনেস দিয়ে আবার তার নর্মাল কাজে ফেরত দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রিহ্যাবের একটা কাজ। যেমনি প্যারালাইসিস হয়ে গেছে, অনেক রোগী স্ট্রোক থেকে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, তাকে রিহ্যাব থেরাপির মাধ্যমে আবার তাকে আমরা সচল করে দেওয়ার ব্যবস্থা করছি। সচল করে যে যে কাজটা করতো সেই কাজটা তার মিনিমাম বা ম্যাক্সিমাম ওয়ার্কটা আমরা করার ব্যবস্থা করে দিচ্ছি। তো এটা হচ্ছে রিহ্যাবের কাজ। প্রত্যেকটা রোগীকে রিহ্যাব করতে হবে আফটার অপারেশন or any type of accident, তাকে রিহ্যাব করতে হবে। যেমন ওপেন হার্ট সার্জারি পরে একটা রিহ্যাব থেরাপি দেওয়া হচ্ছে, যে কোনো ধরনের সার্জিক্যালের পরে একটা রিহ্যাব থেরাপি দিলে রোগীটা সম্পূর্ণ সুস্থ হয়ে সে আবার আগের মতো কাজে ফিরে যেতে পারছে। এটা হচ্ছে রিহ্যাবের কাজ। আচ্ছা, যখন কিনা মানুষ ভুলে যায় কিভাবে হাঁটতে হবে, মুভ করতে হবে, তখন আপনারা এই ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন এই প্রসেসের মাধ্যমে, ব্রেন স্ট্রোক থেকে যখন প্যারালাইসিস একটা রোগী কিন্তু বিছানায় পড়ে আছে, কিন্তু বুঝতে পারে না কিভাবে দাঁড়াবে, কিভাবে হাঁটবে, কিভাবে এমন বসতেও পারে না, ভুলে যায়, সবকিছু ভুলে গেছে, তখন তো আমরা রিএডুকেশন ফিজিওথেরাপি দিচ্ছি তাকে আবার আস্তে আস্তে। কতদিন সময় লাগে এটা? সাধারণত আমরা বলছি 90 ডেজ এর মধ্যে করতে হয়, জিরো থেকে শুরু থেকে 90 ডেজ। অনেকে লেট করে আসলে সেখানেও রিকভারি হচ্ছে, বাট রেজাল্টটা খুব কম আসে। কিন্তু জিরো থেকে 90 ডেজ এর মধ্যে রেজাল্ট হচ্ছে সবচেয়ে দ্রুত হয়। কারণ একটা বাচ্চা যেমন ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে যে
যেভাবে আস্তে 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 তৈরি করতে হয়, যদি বাচ্চাটাকে আপনি 6 মাস কোথাও বসায় রাখেন, 6 মাস মুভমেন্ট করতে না দেন, 6 মাস পর তার হাঁটাইতে গেলে আর হাঁটাইতে পারবেন না, তার মুভমেন্ট বন্ধ হয়ে যাবে, কারণ সব জয়েন্টগুলো স্টিফ হয়ে যাবে। সো ঠিক তাই স্ট্রোক পেশেন্টও তাই, যখন স্ট্রোক করছে তখন একটা ভূমিষ্ঠ শিশুর মতো, তখন থেকেই তার ট্রিটমেন্টটা শুরু করতে হবে যেন তার সমস্ত জয়েন্টগুলো ঠিক থাকে, মাসেল ঠিক থাকে, ব্লাড সার্কুলেশন ঠিক থাকে, এবং আস্তে 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 রিকভারিটা ন্যাচারাল হতে থাকে। ন্যাচারাল ব্রেনের যে ডেভেলপমেন্টটা হচ্ছে, পাশাপাশি তাকে ব্রেনের রিএডুকেশন দেওয়া হচ্ছে, এবং রিএডুকেশনের মাধ্যমে তাকে আস্তে আস্তে কিভাবে বসতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে কাজ করতে হবে, এগুলো আমরা শিখাই দিচ্ছি। তখন ফাংশনাল অ্যাক্টিভিটি সব করে দিচ্ছি। এটা আসলে 90 ডেজ সময় লাগে। 90 ডেজের মধ্যে সে আবার আগের মতো অনেকেই করতে পারে, অনেক কিছুই করতে পারে, ব্যাক করতে পারে। একটু মহিলাদের প্রসঙ্গে আসি, যে প্রেগন্যান্সির পরে, সিজার বা ডেলিভারির পরে মহিলাদের প্রচন্ড কোমরে ব্যথা হয়, আসলে প্রেগন্যান্সির সাথে কি এর কোনো রিলেশন আছে কিনা? অ্যাকচুয়ালি দেখবেন আমাদের তো কোমর ব্যথাটা কমন সমস্যা। তো প্রেগন্যান্সি যখন হয় তখন একটা মেয়ের বয়স সাধারণত 18-20 বছর, 22 বছর, তো এর আগে তারা কিন্তু ভুল মুভমেন্ট করে, সো তাদের কোমরে ছোট ছোট ইনজুরি থাকে, ব্যাক পেইন নিয়ে তারা কিন্তু সাফারে, মানে তাদের থাকে টুকটাক ওষুধ খেয়ে তারা চলে। পরবর্তী যখন পেটে বাচ্চা আসে, বাচ্চা যখন বড় হতে থাকে তখন কোমরের উপরে লোড বেড়ে যায়, এবং তখন তাদের সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে করতে ওই ইনজুরিগুলো আরো বেড়ে যায়। পরবর্তী যখন সিজার করে, সিজারের সময় দেখা যায় ইনজেকশন দেওয়ার সময় কোমরটা একটু কার্ভ করতে হয়, বাঁকা করতে হয়, তখন ফাটলটা আরো বড় হচ্ছে, ডিসপ্রলাপস বেড়ে যাচ্ছে, যার কারণে আফটার সিজার যখন পেইন কিলার দেয়, ব্যথা বোঝে না, যখনই পেইন কিলার উইথড্র করে তখনই তার পেইন শুরু হয়ে যায়, এবং তারপরে দেখা যায় পেশেন্ট ভুল মুভমেন্ট করে, যে বেশি বেশি হাঁটাচলা করে, হাঁটাচলা করতে করতে অনেকে আছে সিজারের পরে কিছুদিনের মধ্যে 2 পা প্যারালাইসিসে অনেক রোগী আমাদের কাছে আসছে, যে তার ডিসপ্রলাপস হয়ে নার্ভ দুটো ব্লক করে দিয়েছে, হাঁটা চলায় বন্ধ হয়ে গেছে। তো আসলে এই কারণে আমরা বলি যে আফটার সিজার একটা ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হওয়া উচিত, অ্যাটলিস্ট একবার ফিজিওথেরাপি নেওয়া উচিত, যেটা সে বাসায় নিজে নিজে করতে পারবে, তাহলে এই রিস্কগুলো তার থাকে না। এটাকেও আমরা রিহ্যাব বলছি, যে আফটার সিজারের পরে এটা গাইনি ফিজিওথেরাপির মাধ্যমে প্রত্যেকটা রোগীকেই এটা জানা উচিত বা করা উচিত। আর যারা এরকম সাফারিং করছে তাদের এমআরআই করে কোমর দেখা উচিত যে ডিসপ্রলাপস আছে কিনা, এবং সেটাকে রিপেয়ার করতে হবে, না হলে এটা প্যারালাইসিসের চান্স বেড়ে যায়। স্যার, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, খুব সংক্ষেপে শুনবো যে যারা কোনো ধরনের ব্যথার কারণে কন্টিনিউয়াসলি পেইন কিলার খাচ্ছেন, মানে কোনো একটা ডক্টর বা কোনো একটা ফার্মেসিতে যে পেইন কিলার খাচ্ছেন, তারা আসলে কতটা ভুল করছেন বা এখান থেকে কি ধরনের ক্ষতি হতে পারে? অ্যাকচুয়ালি আমরা যেটা জানি যে পেইন কিলার হচ্ছে সাময়িক ট্রিটমেন্ট 3 দিনের জন্য। পেইন কিলার কিন্তু লং টাইম কোনো ট্রিটমেন্ট না, পেইন কিলার কোনো চিকিৎসা না। পেইন কিলার হচ্ছে সাময়িক আরাম দেওয়ার জন্য, লাইফ সেভিং ড্রাগস, বাট নট ট্রিটমেন্ট। সো আপনি যে কারণেই ব্যথাটা হচ্ছে, ব্যথার ট্রিটমেন্ট না করে সেই কারণের ট্রিটমেন্টটা করতে হবে। এমন তো আর্থাইটিসের জন্য ব্যথা হচ্ছে, তো আপনি পেইন কিলার খেলে আর্থাইটিস আরো বড় হয়ে যাবে, আপনি আস্তে আস্তে ডিসেবল হয়ে যাচ্ছেন। ব্যাক পেইনের জন্য পেইন কিলার খাচ্ছেন, পেইন কিলার কিন্তু ব্যাকের পেইনের কারণটা ভালো করতে পারবে না, পেইনটা কমাবে কিন্তু কারণটা বড় করবে, ফলে কি হবে, আস্তে 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 রোগী আরো খারাপের দিকে চলে যাবে। সো ব্যথা রোগীরা যত পেইন কিলার খাবে তত তার মৃত্যুর দিকে সে প্রসারিত হচ্ছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, অনেক মূল্যবান কিছু ইনফরমেশন আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে দিতে পারলাম। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিতে হবে। তবে যেতে যেতে একটি কথা বলতে চাই, যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, যে কোনো ধরনের শারীরিক ব্যথায় বা ব্যথা সমস্যায় যারা দীর্ঘদিন ধরে পেইন কিলার খাচ্ছেন, তারা আসলে নিজেকে প্রচণ্ড ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন, কারণ পেইন কিলার শরীরের জন্য কখনোই ভালো নয়। সো যে কারণে ব্যথা হচ্ছে সেটা ট্রিটমেন্ট করতে হবে, পেইন কিলার কোনো পার্মানেন্ট সলিউশন নয়। তাই যারা পেইন কিলার খাচ্ছেন তারা অ্যাভয়েড করবেন, এবং এর পিছনে কি ট্রিটমেন্ট আছে সেটাকে অনুসন্ধান করার চেষ্টা করবেন। দর্শক, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।